আমার এই সফলতার পিছনে আমি সর্বপ্রথম আমার সৃষ্টিকর্তাকে অনেক অনেক শুকরিয়া আদায় করতে চাই। প্রতি বছরই এই কলেজের সাফল্য তো আমরা সকলেই জানি। 44তম মেধাস্থান অর্জন করেছি এবং ঢাকা মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছি। শুকরিয়া আদায় করতে চাই সৃষ্টিকর্তার উদ্দেশ্যে। তিনি আমাকে ডাক্তারি পেশার মতো একটা মহৎ পেশায় আনবেন এবং আমি আশা করি যে একজন মানবিক ডাক্তার হতে পারবো। আমরা আগে কিন্তু মনে করতাম যে লেখাপড়া শুধু ঢাকাতেই আছে, কিন্তু আমরা বিগত প্রায় 10 বছর থেকে দেখতেছি যে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এই যে নীলফামারী জেলায় একটি ছোট্ট উপজেলা সৈয়দপুর, এখানে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ, এখান থেকে একটা কলেজে প্রতি বছর দেখা যায় যে মেডিকেলে 50-এর উপরে, গত বছর 55 জন মেডিকেলে চান্স পেয়েছে, এবারও এ পর্যন্ত 49 জন পেয়েছে, আরও 2-4 জন বাড়তে পারে। ছোটবেলা থেকেই ডাক্তার হব এই স্বপ্নটা অনেক নিজের মধ্যে লালন করছি। মা বাবা পরিবারের সবাই চায় যে ডাক্তার হই। ফাইনালি গতকালকে রেজাল্ট পাওয়ার পর একটা দীর্ঘ সংগ্রামের পর যখন রেজাল্ট পেলাম যে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছি, অবশ্যই অনুভূতিটা অনেক বেশি মূল্যবান, অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছিল, পাশাপাশি ভয় তো ছিলই যে কি হবে সেই অনুযায়ী একটা অনেক বেশি মিক্সড অনুভূতি। আমার এই সফলতার পিছনে আমি সর্বপ্রথম আমার সৃষ্টিকর্তাকে অনেক অনেক শুকরিয়া আদায় করতে চাই। তারপর আমার মা বাবা, আমার বোন, আমার পরিবারের সকলকে ধন্যবাদ। আমার শিক্ষক, কলেজের শিক্ষকগণ, তারা অনেক যত্নের সাথে আমাদেরকে পড়ালেখা করান, সবসময় সাপোর্ট দেন। আমরা কখনো ভেঙে পড়লে সবসময় চেষ্টা করে কিভাবে সামনের দিকে এগিয়ে যাব। তাদের একান্ত প্রচেষ্টায় আমরা আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার বোন, ছোট বোন, এবার হচ্ছে 25-26 শিক্ষাবর্ষে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা সকলেই অনেকই আনন্দিত। ওর এই সাফল্যে কি ভাষায় প্রকাশ করতে পারছি না আর কি। আমাদের অনুভূতি এতটাই মূল্যবান বা এতটাই আমরা খুশি, এটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। ও হচ্ছে এই যে সৈয়দপুর বিজ্ঞান কলেজের ছাত্রী ছিল, ও স্কুল থেকেই এই কলেজের শিক্ষার্থী ছিল। স্কুল কলেজ দুটোই ওর সৈয়দপুর বিজ্ঞান কলেজ। প্রতিষ্ঠানের যত শিক্ষক ছিল, যেহেতু ওরা স্কুল থেকেই ছিল, তো স্কুলের টিচার প্লাস হচ্ছে কলেজের শিক্ষক সকলেই হচ্ছে ছোট থেকেই ওদেরকে উৎসাহ দিয়ে আসতো। তাছাড়া হচ্ছে প্রতি বছরই এই কলেজের সাফল্য তো আমরা সকলেই জানি। ওদের ইন্সপিরেশন ছিল আর কি। ওদের বড় ভাইয়া আপুরা হচ্ছে ভালো ভালো পর্যায়ে গিয়েছে, তো ওরাও ওই স্বপ্ন লালন করতো যে হচ্ছে আমরাও একদিন যাব। সব মিলে আর কি আমরা আর কি আনন্দিত আর কি। 44তম মেধাস্থান অর্জন করেছি এবং ঢাকা মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছি। আমার এই অর্জনের পেছনে সৃষ্টিকর্তার অবদান সবচেয়ে বেশি, তার রহমত ছিল অবশ্যই। এবং বাবা মা ছোটবেলা থেকে অক্লান্ত পরিশ্রম করছিলেন এবং শিক্ষকরা অনেক সাপোর্ট দিয়েছেন এবং এই কলেজের পরিবেশ আমাকে অনেকভাবে ইন্সপায়ার করেছে। তো সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দেশের একটা ভালো জায়গায় গিয়ে দেশের সবার জন্য কিছু করার সুযোগ পেয়েছি, এ কারণে আমি অনেক গর্বিত এবং সবার কাছে দোয়া চাই। আমি এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় ঢাকা মেডিকেল কলেজে 72তম স্থান অধিকার করেছি। আমি সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে স্কুল শাখা থেকে অধ্যয়নরত আছি। আমার এই রেজাল্টে আমার খুবই ভালো লাগছে। প্রতিষ্ঠানের স্কুল এবং কলেজ উভয় শাখার টিচারদের অনেক বেশি ভূমিকা রয়েছে, সবাই অনেক বেশি হেল্পফুল ছিল। আর আমার সহপাঠীরাও আমাকে অনেক বেশি সাহায্য করছে। সবাই অনেক পড়াশোনা নিয়ে এখানে অনেক বেশি সিরিয়াস। আর আমার মা বাবাও আমার পিছনে অনেক বেশি শ্রম দিয়েছে, সময় দিয়েছে। আমার বড় ভাইও আমাকে অনেক বেশি অ্যাডভাইস দিত, মেন্টরিং করতো। সবাই আমার শুভকামনার কারণেই আজকে আমি এই ফলাফলটা অর্জন করতে পেরেছি। আর সবশেষে অবশ্যই সৃষ্টিকর্তার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা আমাকে এই ফলাফল দেওয়ার জন্য। মেডিকেল ভর্তি পরীক্ষায় নওগাঁ মেডিকেল কলেজে চান্স পেয়েছি। আমার এই চান্স পাওয়ার পেছনে অন্যকে অনুভূতি যদি বলি তাহলে অবশ্যই ভালো লাগতেছে। একটা সাফল্যের পেছনে এতদিন কষ্ট করার পর এই সাফল্য অবশ্যই ভালো লাগতেছে। আর আমাদের কলেজের কম্পিটিটিভনেস, তারপর একই সাথে আমাদের টিচারদের সহায়তা এবং বাবা মার ব্যাকআপ, এই তিনটাই হচ্ছে আমাদের কলেজের এগিয়ে যাওয়ার মূল কথা। এর মাধ্যমে আমরা সফলতা অর্জন করেছি। অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের কলেজ আরও এগিয়ে যেতে পারে। অবশ্যই এই কলেজে ভালো স্টুডেন্টদেরকে আসার উদ্বুদ্ধ করবেন। প্রথমেই শুকরিয়া আদায় করতে চাই সৃষ্টিকর্তার উদ্দেশ্যে। তিনি আমাকে ডাক্তারি পেশার মতো একটা মহৎ পেশায় আনবেন এবং আমি আশা করি যে একজন মানবিক ডাক্তার হতে পারবো। আমি যদি বলি, এটা কিন্তু আমার সেকেন্ড টাইম ছিল। আমি প্রথমবারে চান্স পাইনি। মেডিকেলে আমি চেষ্টা করেছিলাম, কিন্তু ছোটবেলা থেকেই আমার মা বাবা এবং শিক্ষকেরা আমাকে ইন্সপায়ার করতেন যে অপূর্ব, তুমি প্রকৌশলী হও, না হলে তুমি ডাক্তার হও। অন্যান্য যে কোনো পেশার থেকে ডাক্তারি পেশাটাতে মানুষের কাছে যাওয়া যায় এবং মানুষের সেবা করা যায়। এবং আমি আমার মায়ের কাছ থেকে, আমার বাবার কাছ থেকে অনেকটা ইন্সপিরেশন পেয়েছি। আমার মা অনেক সময় যখন অসুস্থ থাকতেন, আমি অনেক ডাক্তারের কাছে যেতাম, গিয়ে আমি দেখতাম যে অনেক রিপোর্টস, অনেক ওষুধ, এবং এই বিষয়গুলো আমার কাছে একটু অড টাইপ লাগতো যে এত কিছু কি সত্যিই প্রয়োজন আছে। তারপর আমি ভাবি যে আমি যদি ডাক্তার হই, এমন ডাক্তার হব যে রোগীর যতটুকু দরকার ঠিক ততটুকুই আমি রোগীকে চিকিৎসা দেবো। এবং আমি চেষ্টা করি। প্রথমবার ব্যর্থ হয়ে যায় খুব অল্প নাম্বারের জন্য। আমি কলেজে আসি। কলেজে আসার পর আমার শিক্ষকদের সাথে কথা বলি। আমার অভিভাবকরা ছিলেন আমার সাথে। তারা বলেন যে এটা কোনো ব্যাপার না,
অনেকেই দ্বিতীয়বারেও ভালো করতে পারে। আমি তখন থেকে চেষ্টা শুরু করি। প্রথমবারেও আমি চান্স পেয়েছিলাম, কিন্তু মেডিকেলে পাইনি। প্রথমবার আমি পেয়েছিলাম হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ফ্যাকাল্টি। তো সেখানে ভর্তি থেকে আমি দ্বিতীয়বার মেডিকেলের জন্য পড়াশোনা শুরু করি। সৃষ্টিকর্তার কৃপায় পরীক্ষাগুলো দিতে থাকি এবং সবার ইন্সপিরেশন যেহেতু ছিল, দোয়া ছিল, আমি চান্স পেয়ে যাই এবং আমি এই দিনের শেষে অনেক বেশি সন্তুষ্ট। আমরা আগে কিন্তু মনে করতাম যে লেখাপড়া শুধু ঢাকাতেই আছে, কিন্তু আমরা বিগত প্রায় 10 বছর থেকে দেখতেছি যে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এই যে নীলফামারী জেলায় একটি ছোট্ট উপজেলা সৈয়দপুর, এখানে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ, এখান থেকে একটা কলেজে প্রতি বছর দেখা যায় যে মেডিকেলে 50-এর উপরে। গত বছর 55 জন মেডিকেলে চান্স পেয়েছে, এবারও এ পর্যন্ত 49 জন পেয়েছে, আরও 2-4 জন বাড়তে পারে। আমারও ছেলে এবার এখানে এইচএসসি পাস করে বৃত্তি পেয়েছে এবং উনি ঢাকা মতিঝিলে ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছে। অনেক গার্জিয়ান আশা করতেছে শুধু মেডিকেল কেন, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েট, রুয়েট, কুয়েট, সুয়েট এমন কোনো বড় প্রতিষ্ঠান নাই শিক্ষা যে এখানকার ছেলেমেয়েরা চান্স পায় না। এই জন্য উত্তরাঞ্চলের আমাদের গর্ব এই বিজ্ঞান কলেজকে নিয়ে। আমাদের এই প্রতিষ্ঠানটা যে স্টুডেন্ট, অভিভাবক এবং আমাদের শিক্ষক এদের মধ্যে একটা ভালো বন্ডিং আছে। বন্ডিং বলতে কি, স্টুডেন্টকে আমি ভালো চিনি, তার অভিভাবককেও চিনি। এই চিনার কারণে যে এদের যে গ্যাপগুলো থাকে সেই গ্যাপগুলো আমি অভিভাবকের সাথে কথা বলতে পারি। পাশাপাশি অভিভাবকরাও তার বাসায় স্টুডেন্টরা কি আচরণ করে, কি ধরনের পড়ে, তারা আমাদেরকে বলতে পারে। এর ফলে তাদের ছোট ছোট গ্যাপগুলো আমরা জেনে তাদের গ্যাপ পূরণ করতে পারি। আর একটা জিনিস, আমরা যখন পরীক্ষাগুলো নিই, অভ্যন্তরীণ পরীক্ষাগুলো, এখানে পরীক্ষার আগে কোনো রকম যে সিলেবাসটা ছোট করে দেওয়া বা এইগুলো বোর্ড পরীক্ষায় আসে, এগুলো আসে না, এরকম কখনোই বলি না। আমরা বোর্ড পরীক্ষাকে মাথায় না রেখে শুধুমাত্র এই প্রথম থেকেই ভর্তি কোথায় পাবে, কোথায় ভালো জায়গায় চান্স পাবে, সেটাকে মাথায় রেখে পড়াতে গিয়েই আমরা করি কি, বইয়ের প্রথম পেজ থেকে প্রথম লাইন আর বইয়ের শেষ লাইন পর্যন্ত ওর সামনে তুলে ধরা হয় বারবার করে। আর ওকে বলা হয় তুমি মুখস্থ না করো, কিন্তু বারবার এটা তোমরা পড়তে থাকো, তাহলে হবে কি তোমার কোন জায়গা থেকে প্রশ্ন হচ্ছে বা কিরকম প্রশ্ন হচ্ছে জানতে পারবে। এইটা আমাদের একটু থাকে, আমাদের সবসময় লক্ষ্য থাকে বোর্ড পরীক্ষাটা দিকে অতটা না করে সম্পূর্ণ ভর্তি পরীক্ষার প্রতি আমরা প্রথম থেকেই চেষ্টা করি। আশা করি এগুলো আমাদের হয়তো কাজে লাগে। আমার ব্যক্তিগত আমরা যদি পাবলিক পরীক্ষারও পরিসংখ্যান বলি, বিগত দিনগুলোতে ধারাবাহিকভাবে বোর্ডের পরীক্ষায় এসএসসি, এইচএসসি সব পরীক্ষায় আমরা প্রথম দিকে থাকি। মানে এই বছর এইচএসসি পরীক্ষায় আমরা দিনাজপুর শিক্ষা বোর্ডের মধ্যে রেজাল্টের দিক দিয়ে সব পাস, প্রায় সবগুলোই অল্প গজন বাদ দিয়ে জিপিএ A+ পেয়েছে এবং দিনাজপুর শিক্ষা বোর্ডের মধ্যে আমরা 1 নম্বর ছিলাম। এই রেজাল্টের উপর ভিত্তি করে আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয়, শিক্ষা সচিব, ওনারা একটা কর্মশালা করেছিলেন গত মাসে এবং দেশের এরকম প্রতিষ্ঠানগুলোর সাথে ওনারা কথা বলেছেন। তো আমরা বলি যে আমরা প্রত্যেক বছরই এরকম ভালো করি এবং আমাদের শিক্ষা প্রশাসনে এনারা যারা আছেন ওনারা জানতে চান কিভাবে আমরা ভালো করি। আপনারা যেভাবে জিজ্ঞেস করলেন, আমরা ভালো করি এবং সেটা ওনারা চেয়েছিলেন, চাহিদা মোতাবেক আমরা আমাদের লিখিত বক্তব্য আমরা দিয়েছি। তো এইখানে আমরা বলতে চাই যে ভর্তি পরীক্ষায় মানে হঠাৎ করে কেউ ভালো করে স্টুডেন্ট এরকম না, কিন্তু এটা হচ্ছে ওভার দ্য ইয়ার একটা জার্নি। স্টুডেন্টরা যখন এসএসসি পাস করে তখন থেকেই তারা কিন্তু শুরু করে। এই যে আমার সামনে শিক্ষার্থীরা আছে, পাস করার পরপরই তারা বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকে, একইভাবে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকে। কিন্তু আমাদের প্রতিষ্ঠানগুলো বা এই প্রতিষ্ঠানটি ভালো করার অন্যতম কারণ হচ্ছে আমরা শুরু থেকে যে উদ্যোগ, একাডেমিক উদ্যোগগুলো আমরা নিতে থাকি, এটা সারা মানে একেবারে পরীক্ষার আগ পর্যন্ত চলে, অর্থাৎ ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত, টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত চলে। আমরা কি করি, আমরা করি কি প্রথমে ভর্তি হওয়ার পরপরই আমাদের অন্যতম শর্ত থাকে, ভর্তির সময় আমরা এটা দিয়ে রাখি, সেটা হচ্ছে ওদের বলি আমরা যে তোমাদের এখানে কিন্তু এখনকার যুগের টেন্ডেন্সি হচ্ছে ভর্তি হবে ভালো ভালো কলেজ বা প্রতিষ্ঠানে পড়বে, বাট কলেজ করবে না, হ্যাঁ বাইরে প্রাইভেট পড়বে, অনলাইনে পড়বে। আমাদের অন্যতম শর্ত দেওয়া থাকে যে তোমাদের এখানে ভর্তি হতে গেলে তোমাদের নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে হবে, রেগুলার ক্লাসে আসতে হবে। এই যারা দেখতেছেন ভালো করে, এরা কিন্তু দুর্যোগের সময়ও, ধরেন যে প্রাকৃতিক দুর্যোগ আছে, তাও কলেজে আসে। এরকম গতবার আমরা দেখেছিলাম যে শীত এত বেশি যে সরকার ঘোষণা করছে 10 ডিগ্রির নিচে যদি টেম্পারেচার থাকে কলেজ স্কুল বন্ধ, তারপরে স্টুডেন্টরা এসে জোর করে ক্লাস করার জন্য। এরকম মানে আমরা বলতেছি যে স্টুডেন্টরা যেমন ক্লাস আসতে চায়, আমরাও তাদের ক্লাসে সেরকম কিন্তু সার্ভিস দেওয়ার চেষ্টা করি। আমাদের টিচাররা এখানে আছে খুবই ক্যাপাবল, স্টুডেন্টরা সেখানে সমৃদ্ধ হয়, তাদের যতটুকু তাদের চাওয়া সেটা পূরণ হয়, এই জন্য ক্লাসে আসে। আর ক্লাসে আসলে পরে যে পড়াটা আমরা দিই, যে কাজগুলো আমরা করি, এটা আবার মূল্যায়ন হয়। অর্থাৎ আমাদের প্রত্যেক মাসে আমাদের সাপ্তাহিক পরীক্ষা থাকে, তাদের মূল্যায়ন হয়, তারপর মাসিক পরীক্ষা থাকে, তারপরে অর্ধবার্ষিক, বার্ষিক, হ্যাঁ এরকম পরীক্ষাগুলো। এবং প্রত্যেকটা পরীক্ষার তাদের রেজাল্টগুলো কিন্তু অভিভাবকরা জানে এবং স্টুডেন্টরা তো জানেই বটে। এবং সেখানে যারা ভালো করে, বিশেষ করে ফাইনাল পরীক্ষা, যেমন একাদশ থেকে দ্বাদশ ওঠার সময় এই ফাইনাল পরীক্ষায় যারা ভালো করে, আমাদের 3টা শাখা এখানে
এখানে, যারা ভালো করে তারা একটা শাখায় তাদেরকে রাখি, যারা মাঝারি করে তাদেরকে আর একটা শাখায় রাখি, যারা একটু নিচের দিকে থাকে তাদেরকে আর একটা শাখায় রাখি। এইখানে দুইটা কাজ হয়, একটা কাজ হচ্ছে এইরকম ভালো মাঝারি এবং নিচের দিকের এইরকম একটা মানে বাজারে যে একটা তাদের মধ্যে একটা নিজেদের মধ্যে এই মর্যাদার লড়াই বলতে পারেন, পজিটিভ কারা ভালো করবে, একটা কম্পিটিশন, ইন্টারনাল একটা কম্পিটিশন তৈরি হয়। বিধায় তো তাদের মধ্যে ফার্স্ট ইয়ার থেকে মানে প্রথম দিক থেকেই তাদের মধ্যে একটা কম্পিটিশন থাকে, কে আবার এই শাখায় যাবে, সেকেন্ড ইয়ারে বি শাখায় কারা, এরকম। তো এতে হয় কি আমরা ওই কাজটা হয় তাদের মধ্যে কম্পিটিটিভ একটা অ্যাটিটিউড তৈরি হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা বুঝতে পারি যে কারা সবচেয়ে ভালো, কারা সবচেয়ে দুর্বল, এই দুর্বলদের নিয়ে আবার আলাদা আমরা কাজ করি এবং তাদের জন্য আমরা সাবজেক্ট ভিত্তিক কিন্তু কাজ থাকে, অর্থাৎ আমরা এর বাইরেও সরকারি নিয়ম অনুযায়ী তাদের অতিরিক্ত ক্লাস এবং মূল্যায়ন এবং সেখানে তাদের পরীক্ষার মাধ্যমে কতটুকু আবার ইমপ্রুভ করতেছে সেটাও আমরা কিন্তু ওয়াচে রাখি। অর্থাৎ আমরা মূল যে ফোকাসটা দিই হচ্ছে এডুকেশন, ক্লাসে দেওয়া বা অতিরিক্ত ক্লাসে দেওয়া, এটাতে আউটপুট কি আসছে আমরা কিন্তু খেয়াল করি। আর আমরা আরেকটা ভালো মানে এটা আমাদের বিগত কয়েক বছরে কাজে দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টরা কেমন করতেছে সেটা কিন্তু তাদের অভিভাবক সব সময় জানতেছে। আর এখানকার যে স্টুডেন্টরা সচেতন এটা অবশ্যই আছে, ভালো স্টুডেন্ট ভর্তি হয়। একই সাথে এর পিছনে তাদের যে অভিভাবক, বাবা মা এবং ইভেন আত্মীয় স্বজন সবাই টাচে থাকে যে আমার বাচ্চাটার কি খবর, মানে আমাদের সাথে টাচে থাকে, খবর নেয়, প্রতিনিয়ত খবর নেয়। ওই যে আমরা স্কুল কলেজে যেমন ক্লাসে আমরা বললাম রেগুলার ক্লাস হয়, ক্লাসে যদি অনুপস্থিত থাকে আমরা কিন্তু তাদের অভিভাবককে ফোন দিই। আবার অনেক অভিভাবক খোঁজ নেয় যে আমার বাচ্চা কলেজে আসার পরে ইত্যাদি ইত্যাদি, মানে ওভার দ্য ইয়ার আমার এভরিডে আসলে এটা কানেক্টিভিটি থাকে বিটুইন স্টুডেন্ট, আমরা টিচার, সবগুলোর মধ্যে একটা কানেক্টিভিটি থাকে। আর এটা একটা অন্যরকম প্রতিষ্ঠান, আপনারা সবসময় নিউজ করেন জানেন। হ্যাঁ, এটা আপনি ওইভাবে অন্যান্য 10টা প্রতিষ্ঠানের সাথে মেলাতে পারবেন না। আমাদের এখানে যারা শিক্ষার্থী হিসাবে আসে, যারা এখানে শিক্ষক হিসাবে আসে, সবাই এটাকে আপন প্রতিষ্ঠান হিসাবে নেয়, নিজের বাড়ির মতো একটা বিষয়। প্রতিনিয়ত তারা প্রত্যেকটা কাজে, যেমন ভালো কাজে যারা যেমন খুশি হয়, অন্যরকম একটা ফিল কাজ করে। একইভাবে যদি কেউ খারাপ করে সেটাও কিন্তু তাদের কষ্টের জায়গা তৈরি হয়। সেই কারণে কেউ যাতে খারাপ না করে, কোনো স্টুডেন্ট যাতে ড্রিল হয়ে না যায়, মানে নষ্ট হয়ে না যায়, সেই কারণে আমরা কিন্তু এগুলো ওয়াচে রাখি, আমাদের টিচাররা ওয়াচে রাখে। এবং আমাদের সারা বছরে খালি আপনারা এই জায়গাটা দেখেন, এডুকেশন ভালো রেজাল্ট করতেছে, এর পিছনে কিন্তু অনেক কাহিনী আছে। আমরা অনেকগুলো কমিটি কাজ করে, শৃঙ্খলা কমিটি আছে, উপস্থিতি কমিটি আছে, মূল্যায়ন কমিটি আছে, এবং প্রতিনিয়ত এদের আমরা কিন্তু এই ওয়াচের মধ্যে রাখি। হ্যাঁ, আপনার একটা প্রতিষ্ঠান, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, শৃঙ্খলা ছাড়া চলবে না। শৃঙ্খলার জায়গায়, ডিসিপ্লিনের জায়গায় আমরা একদম জিরো টলারেন্স। আজকালকার বাচ্চাকে একটা জায়গায় রাখা, ভালো জায়গায় রাখা আসলে টাফও বটে, আপনার খোঁজ নিয়ে দেখবেন। তারপরেও আমরা শৃঙ্খলার জায়গায় কোনো ছাড় দিই না। কোনো বাচ্চা এই যে আমরা 300-400 বাচ্চা একটা ইয়ারে ধরেন 300 বাচ্চা, এরা 300 পরীক্ষা দিয়েছিল, 297 জন বোধ হয়। এই যে আমরা 300 জনেই যে আপনার একই রকম থাকবে এরকম কিন্তু না, এর মধ্যে 2-4 জন এদিক সেদিক থাকতে পারে। তাদেরকেও আমরা একেবারে নিয়মের মধ্যে, শৃঙ্খলার মধ্যে একদম বেঁধে রাখি, মানে একদম সিস্টেমের মধ্যে রাখি। এতে করে হয় কি আমাদের কাজগুলো হয়, মানে আমাদের যেটা করতে চাই সেটাই হয়। এবং আপনার বছর শেষে দেখেন বোর্ডে ভালো রেজাল্ট, আমাদের দেশ সেরা হয় প্রতিষ্ঠান, ভর্তি পরীক্ষায় ভালো করে। আমাদের এটা চলমান যে প্রত্যেক বছরে মেডিকেল কলেজগুলোতে এরকম কিন্তু আমাদের লাস্ট ইয়ার প্রথম দিকে 56 জনের মতো, 54 জনের মতো বোধহয় ছিল, পরে ওয়েটিং থেকে ডেন্টাল সহ আমরা 62 জন পেয়েছিলাম। আজকে পর্যন্ত আমরা যে খবর জানি সেটা হচ্ছে 49 জন। তবে আমরা আরও খবর পাচ্ছি অনেকেই একটু দূরে টুরে আসছে। হ্যাঁ, এটি সংখ্যাটা বাড়বে। একইভাবে ডেন্টালের আরও কিছু রেজাল্ট বা ওয়েটিং থেকে এইটা আসলে 55 উপরে পার হবে, নিশ্চিত করে 60-এর কাছাকাছি যাবে। ফার্দার আমরা আগাম বলে রাখতে পারি। এরকম হয় যেমন গতবার 54 জন আমরা বলছিলাম, আপনারাও মিস করেছিলেন, আমরা শেষ পর্যন্ত দেখেছি 62 জন। আর আমাদের কে কোথায় কোন জায়গায় চান্স পাচ্ছে আমরা কিন্তু এগুলো প্রত্যেক বছরের ডাটা বেস করে রাখি, আমাদের এগুলো থাকে। আর একটা কাজ করি, এটা আমরা কিছু কাজ করি বাচ্চাদের আসলে অনুপ্রেরণার জন্য। ওই যে এখানে আমাদের একজন আসছে গত বছরের ব্যানার্জি, যারা চান্স পায় সারা বছরে, এই যে এবার মেডিকেল ফার্স্ট দেখলেন, এরপরে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, বিশেষ করে বুয়েট, এইভাবে সারা বছরে ভর্তি পরীক্ষা যখন শেষ হবে তখন আমরা যারা বিভিন্ন জায়গায় চান্স পায়, সবাই কম বেশি চান্স পায়, সবাই পায় বিভিন্ন জায়গায়, তাদেরকে আমরা ডেকে নিয়ে আসি। ডেকে নিয়ে এসে তাদেরকে আমরা সম্মানিত করি বা আমরা একটু উপহার দিই, এবং এতে হয় কি স্টুডেন্টরা মোটিভেটেড হয়, ইন্সপায়ার্ড হয়। তাদেরকে তো দিই, এবং আমরা নেক্সট যারা আসবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা থাকে তাদের সামনে এদেরকে সম্মানিত করি। তাতে হয় কি যারা ভবিষ্যতে এইরকম পরীক্ষায় ফেস করবে তারা ইন্সপায়ার্ড হয়। হ্যাঁ, যে আমরাও সামনে ভালো করলে এরকম স্যারেরা বা দেশের লোকজন জানবে, আপনারা যে নিউজ করবেন দেখবে দেশের মানুষ, এগুলো কিন্তু ভালো দিক। আপনারা সাংবাদিকরা এখানে এটাও একটা পজিটিভ কাজ আপনারা করেন, যে এই যে স্টুডেন্টগুলোর ইন্টারভিউ নেন, এতে করে প্রচার পায়, এবং বাকি পিছনে
পিছনে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছে তারাও কিন্তু ইন্সপায়ার্ড হয় যে এইভাবে আমাকেও দেশের লোকজন জানবে। এ খুবই ভালো দিক। আসলে আমরা এই যে কলেজটা এগিয়ে যাচ্ছি সবার সহযোগিতায়, আপনারা সাংবাদিকরা সারা বছর আমাদের সাথে থাকেন, ভালো কাজের প্রশংসা করেন, এই জিনিসগুলা যাতে দেশের মানুষ সবাই জানে, ইভেন আপনাদের জন্যই কিন্তু সবাই জানে। এই জানার কারণেই আমাদের শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব আমাকে পার্সোনালি ডেকে আনছিল এবং কিছু অবকাঠামোর আমাদের ঘাটতি আছে সেটা প্রতিশ্রুতি আমরা পেয়েছি, হবে হয়তো, এই আর কি। আর আপনারাই শুধু না, স্থানীয় জনগণ থেকে শুরু করে রাজনীতিবিদ থেকে শুরু করে এখানে শিক্ষা প্রশাসনে যারা আছে সবাই আমাদের সহযোগিতা করে, বোর্ডের লোকজন সবাই, তো সবার সহযোগিতা আমরা এগিয়ে যাচ্ছি।